আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এখন এই যে আলী রিয়াজ, যিনি এই সমস্ত সবকিছু যিনি করলেন ব্যাপারটা, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, তাকে ফোনেও ধরা যাচ্ছে না, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তার কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। শপথকে কেন্দ্র করে ঝটাপটি অলরেডি লেগে গেছে। আমি শুরুতেই বলেছিলাম যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে একটা বড় গন্ডগোল লাগবে, কারণ এই যে দু রকমের শপথ যেটা হচ্ছে, একটা হচ্ছে যে নির্বাচিত সংসদদের শপথ গ্রহণ, আর একটা হচ্ছে ওই যে সংবিধান পরিষদ যেটা তৈরি করা হয়েছে আলী রিয়াজের নেতৃত্বে, যে ওটা হয়েছে সেটাকে নিয়ে গন্ডগোল লেগেছে। এখন বিএনপি বলছে যে আমরা ওই শপথটা, দ্বিতীয় শপথটা আমরা নেব না, এবং তারা শপথও নেয়নি। আজকে সকালবেলা চিফ ইলেকশন কমিশনার, তার নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। এখন এই যে শপথ, যেটা সংবিধান অনুযায়ী যে শপথ নেওয়া, সেটা নিয়ে আবার জামাতের মধ্যে দুটো ভাগ ছিল। এনসিপি তো আলাদা, এনসিপি চাইছিল আমরা ওই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়ে নেবো, দ্বিতীয় শপথটা আমরা পরে নেবো, ওখানেই যখন গন্ডগোল মিটবে, এই সমস্যার সমাধান হবে, তখন আমরা নেব। আর জামাতের মধ্যে দুটো ভাগ ছিল। কেউ বলেছিল আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান, আমরা শপথ নেব ওই প্রথম সংবিধান মেনে, দ্বিতীয় শপথটা না হলে আমরা প্রথম শপথটা নেব না। পরবর্তীকালে নিজেদের মধ্যে আলোচনা করে দু দলের মধ্যে যে গন্ডগোলটা লেগেছিল জামাতের মধ্যে, তারা বলছে ঠিক আছে, সংবিধান অনুযায়ী যে শপথটা হচ্ছে সেই শপথটা আমরা নিচ্ছি, এবং আমরা ওই দ্বিতীয় শপথটাও নিয়ে রেখে দেবো। এরকম একটা কিছু হয়েছে। মানে বিএনপি সংবিধান অনুযায়ী শপথটা নিয়েছে, বাকি কোন শপথ টপথ বিএনপি নেয়নি, এবং বিএনপি বলেছে আমরা জীবনে ওই শপথ নেব না। ফলে ও শপথের লেটা চুকে গেছে। কারণ যারা নির্বাচিত সরকার, যারা ভূমিধস ভোটে, ল্যান্ডস্লাইড ভোটে যারা জিতেছে, তাদের সঙ্গে কে এলো কে না এলো তাতে বিএনপির কেউ যায় আসে না। একটা কথা উঠেছিল যে ভারত বিরোধী কিছু লোক আছে যাদেরকে বিএনপি নাকি নিচ্ছে, এরম বলে একটা কথা উঠেছিল। কিন্তু মির্জা ফখরুল আজকে পরিষ্কার করে দিয়েছেন সেরকম কোনো ঘটনা নেই। বিশেষ করে বাবরের এর মধ্যে ঢোকা, এর মধ্যে অনেকেই ঢোকার চেষ্টা করেছিল। আসিফ নজরুল, তিনিও ঢোকার চেষ্টা করেছিলেন। আমাদের এই প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন আমাদের যে যিনি মোহাম্মদ ইউনুস, তিনিও হচ্ছেন না। ফলে একটা লেজে গোবরে অবস্থা। বহুদিন আগে দর্শক আমি একটা রিপোর্ট করেছিলাম যে জামাত, বিএনপি, এনসিপি কে নিয়ে ইউনুস যমুনায় একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কিন্তু এইটা নিয়ে গন্ডগোল লেগেছিল এবং বোতল ছোড়াছড়ি পর্যন্ত হয়েছিল। আমি সেই এটা করেছিলাম, ভিডিওটা করেছিলাম, এবং আমি সেখানে বলেছিলাম এটা কিন্তু এখানেই শেষ নয়, এটা কিন্তু বহুদূর এগোবে। এবার দেখুন বহুদূর এগোলো কিনা। এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে কিন্তু ব্যাপক একটা গন্ডগোল ভবিষ্যতের জন্য তোলা রইল। এটা কিন্তু ভবিষ্যতের জন্য তোলা রইল, আপাতত ধামাচাপা রইল, কিন্তু ভবিষ্যতে এই যে দিকে দিকে আগুনটা, এটা কিন্তু বাড়বে, এবং এই নিয়ে কিন্তু প্রচুর গন্ডগোলের সূত্রপাত হবে। মির্জা ফখরুল আবার একটা আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে নিয়ে
ভারতের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে তোলা হবে না যাতে সম্পর্কের অবনতি হিসেবে দেখা হয়। অর্থাৎ শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল। শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল, কারণ তারেক রহমানের সঙ্গে ভারতের যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বিএনপি ওই পথে হাঁটবে না। এবার আমি একটা লিস্ট পড়ে শোনাচ্ছি যারা সম্ভাব্য মন্ত্রী হতে পারেন, সেরকম একটা লিস্ট আমি পড়ে শোনাচ্ছি। এটা এখনো পর্যন্ত কে কি দপ্তর পাবেন এটা কিন্তু এখনো সঠিক নয়, কিন্তু যেটা আমার কাছে এসছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। প্রেসিডেন্ট হচ্ছেন, মানে প্রস্তাবিত, এটা কিন্তু প্রস্তাবিত। প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর খন্দকার মুশারফ। স্পিকার অফ পার্লামেন্ট অ্যাডভোকেট জাহিরুল আবেদিন অথবা নিতাই রায়চৌধুরী। প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ডিফেন্স তারিক রহমান। মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মির্জা ফখরুল। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স শহীদুদ্দিন আহমেদ। স্টেট মিনিস্টার শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আমির খুসরু। স্টেট মিনিস্টার হুমায়ুন কবির। মিনিস্টার অফ ফিনান্স ডক্টর রেজা কিবরিয়া। মিনিস্টার অফ এডুকেশন এনাম এহসানুল হক মিলন। স্টেট মিনিস্টার সঈদ আল নোমান। মিনিস্টার অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মোহাম্মদ আসাদুজ্জামান। মিনিস্টার অফ ইনফরমেশন আন্দালিব রহমান পার্থ। স্টেট মিনিস্টার ডক্টর মেহেদি আমিন। মিনিস্টার অফ প্ল্যানিং ডক্টর আব্দুল মঈন খান। মিনিস্টার অফ কমার্স আব্দুল মুখাত্তির। মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ আব্দুল আওয়াল মিন্টু। মিনিস্টার অফ শিপিং মেজর হাফিজ। মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট নজরুল ইসলাম খান। মিনিস্টার অফ ওয়াটার রিসোর্স আব্দুল হাবিব দুলু। মিনিস্টার অফ লেবার অ্যাফেয়ার্স মিনিস্টার অফ লিবারেশন অ্যান্ড ওয়ার অ্যাফেয়ার্স ফজলুর রহমান। মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ আমারুল্লাহ আমান। মিনিস্টার অফ কালচারাল অ্যাফেয়ার্স জোনায়েদ সাকি। মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স ডক্টর AZM জাহিদ। মিনিস্টার অফ, আবার ছোট হয়ে গেল, মিনিস্টার অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আলী আসগর লোবি। মিনিস্টার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স শামীম কায়সার লিঙ্কন। মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম আলতাফ হোসেন চৌধুরী। মিনিস্টার অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স ইকবাল হোসেন মাহমুদ টুকু। মিনিস্টার অফ এগ্রিকালচার শামসুজ্জামান দুদু। মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস মির্জা আব্বাস। মিনিস্টার অফ পোস্ট অ্যান্ড টেলিগ্রাম নুরুল হক নূর। মিনিস্টার অফ রেলওয়েজ গয়েশ্বর চন্দ্র রায়। মিনিস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইসমাইল জাবেদুল্লাহ। মিনিস্টার অফ সোশ্যাল অ্যাফেয়ার রবিউল কবির রিজভি। মিনিস্টার অফ চিটাগাঁও হিল ট্র্যাক অ্যাফেয়ার্স দীপেন দেওয়ান।
এইটা হলো আপাতত একটা লিস্ট। এই লিস্টের কিন্তু পরিবর্তন হতে পারে। এবং ফাইনালি কে কে এখানে মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী তো হচ্ছেন আমাদের তারেক রহমান। বাকি কারা কারা কি মন্ত্রিত্ব পাবেন এখান থেকে এই লিস্ট অনুযায়ী হবে কিনা সেটা কিন্তু এখনো চূড়ান্ত নয়। সেটা রাষ্ট্রপতি যখন শপথ বাক্য পাঠ করাবেন তখনই পরিষ্কার হবে। এখন এইটা এখন প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তবে জামাত যেটা আপত্তি তুলেছে, তারা এইটার দ্বিতীয় সংবিধান, সংশোধিত সংবিধান যেটা হয়েছে আলী রিয়াজ দ্বারা করা, সেটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে, সেখানে মানে বিএনপি শপথ না নিলে তারা কিন্তু গন্ডগোল পাকাবে, তারা এটা সহজে মেনে নেবে না। এই নিয়ে কিন্তু একটা ঘোট ভবিষ্যতে পাকাবে এবং তার জন্য আপনারা কিন্তু তৈরি থাকুন। এই সরকার কিন্তু সুস্থিরভাবে চালাতে পারবে না। আজকে ভিডিও সংরক্ষণ করে রাখুন। আমি বলে দিলাম আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে এবং কাল থেকে যে সরকার শুরু হবে, সেই সরকার কিন্তু শান্তিতে দেশ চালাতে পারবে না। এর মধ্যে অশান্তি লেগেই থাকবে, ঝটাপটি লেগেই থাকবে এবং সেটা কতদিন চলে সেটাই দেখার। আপাতত এখানেই শেষ করছি। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলাও হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটি উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, উত্তরটি সংক্ষিপ্ত হলেও বেশ অর্থবহ। এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে একথা বলেছে। সবশেষ 16 ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে।
এনডিটিভি বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ঝুলেতে গেছে, যদিও দলটি ভোট বর্জনের ডাক দিয়েছিল। যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপিকে। এনডিটিভির দাবি, এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয়। এনডিটিভি বলছে সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপ স্টেটের প্রভাব হিসেবে দেখছেন। ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনডিটিভি। ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে আওয়ামী লীগের ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার, ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ, কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি। সুইং ভোটার ও আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ। এখন সরকার গঠনের পর সত্যিকার আইনের শাসন জারি করা চাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো। এই দুইয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। ভুয়া ও হয়রানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে। দর্শক, গত 18 মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পরদিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছেন। শুরুটা হয় পঞ্চগড় জেলায়। 13 ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাচনের 2 দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের একটি দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে, যে ভবনে বছর 3 ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। 15 ফেব্রুয়ারি খুলনায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় রেড জুলাই নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর অপসারণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে 2024 সালের 4 আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। একই দিনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল 10টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 40-50 জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে ঢোকেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান। ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘ 18 মাস পর পটুয়াখালীর 10মিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে 16 ফেব্রুয়ারি। সোমবার সকাল 7টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর 10মিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়।
সালের 5 আগস্ট বিকেলে 10 মিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পাবনায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নারী নেত্রী গিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। 16 ফেব্রুয়ারি বিকেলে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ। এ সময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করেছিলেন। এতদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওই অফিসটি দখল করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন। গত বছর 21শে অক্টোবর ওই ভবনের 4র্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের ভিডিওতে দেখা যায় একদল যুবক কার্যালয়টির বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। গত রোববার নগরের লালদিঘির পারে সড়কের পাশের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বেলা 3টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢুকেন। এ সময় তারা কার্যালয়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বেতাগী আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতা কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে থেকে বিএনপির শীর্ষ নেতাদের একটি অংশের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল। নির্বাচনের পর সেটি